গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে আবার নতুন একটা টপিক নিয়ে কথা বলবো এবং এটা ক্যান্সার সিরিজের একটা অংশ। সো আমরা জিআইটি শুরু করেছিলাম, আমরা ইসোফ্যাগাস নিয়ে কথা বলছিলাম গতদিন। আজকে আমরা একটু প্রোগ্রেস করব। তোমরা জানো যে ইসোফ্যাগাসের পরেই যে অর্গানটা থাকে সেটাই হচ্ছে স্টমাক। সো টুডে উইল টক অ্যাবাউট স্টমাক। আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ারিংয়ে চলে যাচ্ছি। ওকে, সো আমরা আজকে কথা বলবো স্টমাক ক্যান্সার নিয়ে। এবং স্টমাক ক্যান্সার নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এখন কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সার এবং ইসোফ্যাজিয়াল ক্যান্সার এটাকে কিছু কিছু ক্ষেত্রে একই রকমভাবেই ট্রিট করা হয়, বিশেষ করে লোয়ার ইসোফ্যাজিয়াল ক্যান্সার এবং আপার স্টমাক ক্যান্সার বা আপার গ্যাস্ট্রিক ক্যান্সার এটাকে। তো আমরা এটাকে ডিসকাশনের সুবিধার্থে আমরা এটার একটা আইডিয়া কি বলে একটা স্ট্রাকচার করেছি যে আমরা কিভাবে ডিসকাশনটা করব। সো আমরা এপিডেমিওলজিটা পড়বো, একটু অ্যানাটমি, একটু গ্যাস্ট্রিক ক্যান্সার ক্লাসিফিকেশন, একটু প্যাথোলজি, ক্লিনিক্যাল ফিচার, স্টেজিং, প্রগনোসিস, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করবো যতদূর আজকে যাওয়া যায়। কারণ হচ্ছে যে গ্যাস্ট্রিক ক্যান্সার এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা পরীক্ষায় লং টেস্ট হিসেবে থাকে। এটা থেকে ব্রড কোশ্চেন আসে, তারপরে অসপিতে এটা কোশ্চেন থাকে। সো এবং ভাইবা তো ডেফিনেটলি স্টমাকের একটা বোর্ড থাকে যেখানে জিআইটি থাকে এবং ওখানে স্টমাকের কোশ্চেন থাকে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে চেষ্টা করব যে প্রতিটা জিনিস যেন আমরা স্টেপ বাই স্টেপ শিখতে পারি। সো রিগার্ডিং এপিডেমিওলজি মানে হচ্ছে যে আমরা এপিডেমিওলজি বলতে বুঝাই যে একটা ডিজিজের ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স কেমন, কোন দেশে, কোন সেক্সে, কোন পপুলেশনে এটা বেশি হচ্ছে, এটা বোঝার চেষ্টা করা। তো এপিডেমিওলজির এটা বলছে ফোর্থ মোস্ট কমন ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড এবং সেকেন্ড মোস্ট কমন কজ অফ দ্য ক্যান্সার রিলেটেড ডেথ। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখো যে দিস ইজ ফোর্থ মোস্ট কমন, কিন্তু সেকেন্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার রিলেটেড। তার মানে হচ্ছে যে দিস ক্যান্সার ইজ এ বিট অ্যাগ্রেসিভ এবং এটার যে প্রগনোসিস সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো না। তার মূল কারণটা হচ্ছে এই পেশেন্টগুলো একটুখানি লেটে প্রেজেন্ট করে। সো আমাদের গ্লোবোক্যান আমি গত দিনও দেখিয়েছিলাম গ্লোবোক্যানের একটা ছবি। সো গ্লোবোক্যান হচ্ছে গ্লোবাল ক্যান্সার একটা অ্যালায়েন্স এবং এরা WHO সাথে কাজ করে। 2018 এদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে তারা দেখিয়েছে যে ইনসিডেন্স এবং মর্টালিটির দিক থেকে তারা দেখিয়েছে। সো দেখো, ইনসিডেন্সের দিক থেকে স্টোমাক হচ্ছে ফিফথ অ্যান্ড মর্টালিটির দিক থেকে ইট ইজ থার্ড। এটা 2018 হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, সেখানে এটা দেখানো হয়েছে। সো এটা এবং দেখা যাচ্ছে যে এখানে 5.7% অফ অল নিউ কেস, সারা এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যাটিস্টিক্স। সো 5.7% অফ দ্য অল ক্যান্সার হচ্ছে স্টমাক ক্যান্সার। বাট এখানে একটা জিনিস হচ্ছে দেয়ার ইজ এ মার্কড জিওগ্রাফিক ভ্যারিয়েশন। দ্যাট মিনস কোনো দেশে এটা খুবই বেশি হয়, কোনো দেশে কম্পারেটিভলি কম হয়। সো ওরা ওইভাবে হাই রিস্ক এবং লো রিস্ক এরিয়াকে ভাগ করেছে। সেখানে হচ্ছে জাপান, কোরিয়া, ল্যাটিন আমেরিকা, ইউএসএসআর, দ্যাট মিনস ফর্মার সোভিয়েত ইউনিয়নের যে স্টেটগুলো আছে সেখানে এটা বেশি হয় বলেছে। আরেকটা হচ্ছে ইউএসএ, ইসরায়েল, কুয়েত, কানাডা, এই দেশগুলোতে বলেছে তারা লো রিস্ক। এবং জিওগ্রাফিক ভ্যারিয়েশন এখানে দেখানো হয়েছে যে যেখানে বেশি ওই জায়গাগুলোতে রেড করা হয়েছে, যেখানে একটু কম সেই জায়গাগুলোকে ইয়েলো দিকে গিয়েছে। সেই হিসেবে আমাদের বাংলাদেশের যে অংশটা বা ইন্ডিয়া বাংলাদেশ এরিয়াটাকে মোটামুটি কম প্রিভ্যালেন্ট হিসেবেই দেখানো হয়েছে। বাট আমরা যদি বাংলাদেশের গ্লোবোক্যানেরই 2018 বাংলাদেশের যে হিসাব দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে স্টোমাক ক্যান্সার কিন্তু একটা ভালো 4.8%। তার মানে হচ্ছে যে প্রথম যে সিরিয়াল আসি 1, 2, 3, 4, 5, 6, আমরা 7 নাম্বারে বলতে পারি। হ্যাঁ, 7 নাম্বারে বলতে পারি, বা দুইটাই কিন্তু 4.8%, সো জয়েন্টলি 6। তার মানে হচ্ছে এটা কিন্তু বাংলাদেশেরও 7th মোস্ট প্রিভ্যালেন্ট ক্যান্সার আমরা বলতে পারি। সো ওভারঅল গ্লোবাল ডিক্লাইন ইন গ্যাস্ট্রিক ক্যান্সার, এটা 1983 থেকে 2002 একটা স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে এবং সেখানে দেখো যে সব জায়গাতেই দেখা গেছে যে গ্যাস্ট্রিক ক্যান্সারটা কিন্তু ফল করছে বিভিন্ন দেশে। এখানে ব্রাজিল থেকে শুরু করে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান,
বিভিন্ন দেশের স্ট্যাটিস্টিক দেখানো হয়েছে এবং এখানে মোটামুটি একটা গ্র্যাজুয়াল ফল আমরা দেখেছি। বাট দ্য ইনসিডেন্স অফ দ্য প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার ইজ ইনক্রিজিং ইন দ্য ওয়েস্ট। শুধু ওয়েস্ট না, আসলে আমার যেটা ধারণা আমাদের দেশেও কিন্তু প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সারের পরিমাণ আগে যেটা ছিল যে মোস্টলি ছিল আমাদের লোয়ার গ্যাস্ট্রিক ক্যান্সার, তার মানে হচ্ছে অ্যান্ট্রাল কার্সিনোমা, অ্যান্ট্রাল গ্রোথ আমরা বেশি পাইতাম। কিন্তু এখন কিন্তু আমরা আপার স্টমাকে, কার্ডিয়াতে, তারপর গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে এবং ডেফিনেটলি লোয়ার এন্ড অফ দ্য এসোফ্যাগাস, এরকম এই জায়গাগুলো ক্যান্সার কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাচ্ছি। যদিও আমাদের স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স নাই, তাই আমরা এটাকে অ্যাসার্টেইন করতে পারছি না বা আমরা কনফার্মেটরি বলতে পারছি না যে ওয়েদার ইট ইজ ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি স্ট্যাটিস্টিক্যালি। বাট আমরা কিন্তু যারা প্র্যাকটিসে বা হসপিটালে প্রচুর পেশেন্ট পাচ্ছি যারা প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করছে। সো এখানে ইউকের একটা স্ট্যাটিস্টিক্স দেখানো হয়েছে এবং এই ছবিটা আসলে আমার মনে হয় যে বেলি লাভেও ইনকর্পোরেট করা হয়েছে। সেটা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে এখন লোয়ার ইসোফ্যাগাস, ইসোফ্যাজোগ্যাস্ট্রিক জাংশন অ্যান্ড কার্ডিয়া, এটাকে যদি আমরা একসাথে ধরি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 60% অফ দ্য ক্যান্সার এই রিজনে হচ্ছে। তার মানে স্টমাক এবং লোয়ার ইসোফ্যাগাসকে আমরা যদি একটা ধরি, কারণ হচ্ছে যে এটা অ্যানাটমি এবং হিস্টোলজি ভেরি সিমিলার, তো তাই হয় তাহলে সেই ক্ষেত্রে এই অংশে প্রায় 60% অফ দ্য ক্যান্সার হচ্ছে। আর পাইলোরাস এবং অ্যান্ট্রাম মিলে অনলি 20%। তার মানে হচ্ছে যে বুঝতেই পারছো যে আসলে গ্যাস্ট্রিক ক্যান্সারের যে সাইট স্পেসিফিক ইনসিডেন্স এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা ছিল টুয়ার্ডস দ্য পাইলোরিক অ্যান্ট্রাম অ্যান্ড পাইলোরাস, এখন কিন্তু সেটা আপার স্টমাকে চলে গেছে। এটা কারণ হিসেবে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে যে আমরা একটু পরেই কজ গুলো নিয়ে যখন ডিসকাস করব তখন এই জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে, আমি ওখানে যে বরং এটা ডিসকাস করি। সো কার্ডিয়া ভার্সেস নন কার্ডিয়া ক্যান্সার। কার্ডিয়া মিন্স আমি বলছি যে আপার স্টমাকে এবং নন কার্ডিয়াতে। এখানে এইচ পাইলোরি ইনফেকশন, জিআরডি, ব্যারেটস, এটা একটা হসপিটালের এখানে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে এটা এইচ পাইলোরি ইনফেকশনটা দেখো যে ক্রমাগত এখানে ফল করেছে, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা ফল করেছে, বাট জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, এটা আস্তে আস্তে বেড়েছে এবং ব্যারেটস ইসোফ্যাগাস বেড়েছে এবং একই সঙ্গে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন টিউমার অর কার্ডিয়া টিউমার্স এটার পরিমাণও কিন্তু বেড়েছে। সো আমরা যদি এই একটু আগে আমরা যেটা বলছিলাম যে কেন কমে গেল, কেন আমরা পাইলোরাসের বা এন্ট্রাল কার্সিনোমা আমরা কমে যাচ্ছে আর আপার স্টমাকের ক্যান্সার গুলো বেড়ে যাচ্ছে, সেটার কারণটা সম্ভবত আমরা এখানে এই ডিজিজ প্যাটার্নটা দেখলেই আমরা বুঝবো যে দেখো যে এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা যত কমেছে ঠিক একইভাবে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা বা যেটাকে আমরা বলি এই যে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা তো আসলে সবগুলাই, কিন্তু আমরা যদি বলি যে অ্যান্ট্রাল কার্সিনোমা সেটার পরিমাণটা কিন্তু কমেছে। তার মানে হচ্ছে এটা ডেফিনেটলি এখানে একটা রিলেশন আছে এবং এটা এখন প্রুভেন যে এইচ পাইলোরি লং টাইম ইনফেকশন থাকলে যাদের ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে, এটা একটা প্রুভেন রিস্ক ফ্যাক্টর। কিন্তু যেটা হয়েছে যে যখন আমরা এটা জেনে ফেলেছি, তোমরা জানো যে এইচ পাইলোরি যে গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণ এটা যে জীবাণু থেকে হয় সেটা আবিষ্কার করার জন্য কিন্তু দুজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন, সম্ভবত 2013-এ ওর এরকম, আমি মনে করতে পারছি না, বাট এরকম তারা দুজন নোবেল প্রাইজ পেয়েছিলেন এইটা আবিষ্কার করার জন্য। এবং তারপরে কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর, H2 ব্লকার্স এবং সো মেনি ড্রাগস এরপরে এসছে। এগুলো সবই তোমরা জানো যে লট অফ প্রাজলস আর দেয়ার, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, এসোমিপ্রাজল, সো মেনি প্রাজলস, এবং এরা সবকিছুই লোকেট করা হয়ে টার্গেট করা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসিডিটিকে কমানোর জন্য। এবং এটার ফলে যেটা দেখা গেছে যে এইচ পাইলোরি আমরা এবং ইভেন এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপিও আছে, এগুলো সবকিছু দিয়ে যত দিন গেছে দেখা গেছে যে আসলে লোয়ার স্টমাক ক্যান্সারটা কমে এসছে। কিন্তু একই সঙ্গে দেখো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ব্যারেটস, এটার পরিমাণ যত বেড়েছে একই সাথে কিন্তু গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনের টিউমার এবং কার্ডিয়া টিউমারের পরিমাণ বেড়েছে। এখন আসো যে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর গ্যাস্ট্রিক ক্যান্সার।
এটা কতগুলো জেনেটিক ফ্যাক্টর আছে, কতগুলো অ্যাকোয়ার্ড ফ্যাক্টর আছে। অ্যাকোয়ার্ড ফ্যাক্টর, দিজ আর অল রিস্ক ফ্যাক্টরস। এটা কিন্তু বুঝতে হবে যে পজিটিভ এজেন্ট এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পজিটিভ এজেন্ট মিনস হচ্ছে যে এমন একটা সাবস্টেন্স বা এমন একটা ফ্যাক্টর which actually causes the disease। যেমন মনে করো যে আমরা যদি বলি টিউবারকুলোসিস, তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে দ্য কজ অফ টিউবারকুলোসিস। সো দিস ইজ দ্য কজ। আর এখানে আমরা যা আলোচনা করছি দিজ আর অল রিস্ক ফ্যাক্টরস। তার মানে হচ্ছে যে এদের সাথে একটা হাই রিস্ক অ্যাসোসিয়েশন আছে গ্যাস্ট্রিক ক্যান্সারে। সো হোয়াট আর দোজ? দোজ আর হাই সল্ট কনজাম্পশন, হাই নাইট্রেট কনজাম্পশন, poor food preparation, that means smoked food, salt cured, then lack of refrigeration, diet low in vitamin A and C, smoking, then heavy alcohol consumption. দেন হচ্ছে আমি যেটা বলছিলাম এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, তোমরা এই ব্যাকটেরিয়াটার নাম জানো সবাই, এবং এটা বলা হয় 3 to 6 টাইমস ইনক্রিজ করে রিস্ক অফ গ্যাস্ট্রিক ক্যান্সার। এবং এটার ভ্যারাইটিটা দেখো, it causes intestinal type of cancer in the distal stomach। এবং এটা কিভাবে কাজ করে? ডিক্রিজ অ্যাসিড প্রোডাকশন কজিং ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। তার মানে হচ্ছে যে এখানে গ্যাস্ট্রাইটিসের মাধ্যমে এরা গ্যাস্ট্রিক ক্যান্সার তৈরি করতে হেল্প করে। হোয়াট আর দ্য আদার রিস্ক ফ্যাক্টরস লাইক রেডিয়েশন এক্সপোজার, প্রায় গ্যাস্ট্রিক সার্জারি ফর বিনাইন আলসার ডিজিজ। Some genetic factors, type A blood group, pernicious anemia, family history of HNPCC, Leigh-Ferromeni syndrome, Creutzfeldt-Jakob, BRCA mutation. These are all very theoretical, so তোমরা জাস্ট এটা জানার জন্য জানলেই হবে। পরীক্ষার জন্য পরীক্ষায় এই সমস্ত কঠিন কঠিন কথা বলার দরকার নাই। আমার মনে হয় যে জেনেটিক ফ্যাক্টরস আর দেয়ার, এইটুকু জানবা। পার্নিশিয়াস এনিমিয়াটা মনে রাখবা, ফ্যামিলি হিস্ট্রি ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে এগুলো HNPCC, Leigh-Ferromeni, Creutzfeldt-Jakob, সেগুলো তোমাদের এত মুখস্থ করার দরকার, এসব কঠিন না। আমার মনে হয় যে তোমরা বেসিক যেগুলো আছে সেগুলো বলতে পারলে স্যাররা পরীক্ষার সময় খুশি হবে, কঠিন কথা না বলে। নাও হোয়াট আর দ্য প্রোটেক্টিভ ফ্যাক্টরস? এগুলো দিজ আর ভেরি আরবিট্রারি, একেবারে এগুলো কিন্তু কোনোটাই রিসার্চ দিয়ে বা ট্রায়ালসে প্রুভেন না, বাট এটা বলা হয়ে থাকে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ডেফিনেটলি এগুলো সবকিছুই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলো ক্যান্সারকে হেল্প করে, যে বলা হয় যে ক্যান্সার প্রিভেন্ট করে। NSAIDs. So what are the hereditary diffuse gastric cancer? So hereditary diffuse gastric cancer, আমার মনে হয় এই স্লাইডটা তোমাদের জন্য একটুখানি ডিফিকাল্ট, এটা বাদ থাকুক। আমরা এবার একটু পার্থক্য করি যে প্রক্সিমাল ভার্সেস ডিস্টাল ক্যান্সারের আমরা কিভাবে ডিফারেন্স করব। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমরা যখন একটু পরে সিমটোমাটোলজিতে যাব, আমরা তোমাদের কি শিখাতে চাই অ্যাজ এ ডক্টর? আমরা তোমাদেরকে শেখাতে চাই যে সাপোজ একটা পেশেন্ট যদি একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে তোমার কাছে আসে, হাউ উইল ইউ অ্যাকচুয়ালি ট্রিট দ্যাট পেশেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে হাউ উইল ইউ ট্রিট না বলে আমি বলি হাউ উইল ইউ ম্যানেজ দ্যাট পেশেন্ট। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাকে সে তোমার কাছে কিন্তু কিছু সিমটম নিয়ে আসবে, এবং দেন ওই সিমটমের সাথে তুমি সায়েন্স, ইনভেস্টিগেশন, এগুলোর মাধ্যমে you'll try to find out the diagnosis or the cause of these symptoms. তারপরে সেই ডায়াগনোসিসের উপর ভিত্তি করে কিন্তু অ্যাকচুয়ালি you will give some treatment and subsequent management. তাহলে সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে হিস্ট্রিকে এক্সট্রাক্ট করা। কিভাবে এই একটা হিস্ট্রিকে কিভাবে তুমি ডায়াগনোসিসে যাবে হিস্ট্রি থেকে, সেটাকে বোঝা। সেই জন্য প্রক্সিমাল ভার্সেস ডিস্টাল ক্যান্সার, এটা কিন্তু অ্যানাটমিক্যালিও এদের মধ্যে পার্থক্য আছে, এবং একইভাবে সিমটোমেটোলজিতেও। সো কখন আমরা প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার চিন্তা করবো, কখন ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার চিন্তা করবো? সো আমরা একটু আগেই বলছিলাম যে প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার বলতে আমরা বুঝি গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন অ্যান্ড টিউমার্স অফ দ্য কার্ডিয়া, অ্যান্ড ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার বলতে হচ্ছে বডি অ্যান্ড অ্যান্ট্রাম। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন এন্ডোস্কোপি করি, অনেকগুলো প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই যে তাদের আপার বডিটা অন্তত পক্ষে এখানে কিন্তু ইনভলভ থাকে বাই দ্য ক্যান্সার। সো আমি যদি এই ছবিটাতে আবার ফিরে যাই, সো অনেকগুলো এখানে, সরি একটুখানি আমি
সো যে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো ক্যান্সারটা লোয়ার ইসোফ্যাগাস থেকে শুরু হয়ে মোস্ট অফ দ্য টাইম কিন্তু এটাকে এরকম দেখা যায় যে টিউমারটা হয়তো বা এখান থেকে এসে এইভাবে থাকে মোস্ট অফ দ্য টাইম। তার মানে হচ্ছে যে আপার gastric cancer actually it involves the lower esophagus as well as the cardia esophageal junction. At the same time you see some part of upper body. So যখন এরকম একটা টিউমার থাকবে তখন কিন্তু it also includes the upper body as well, but body ইনভলভ করলে এটা লোয়ার গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু হবে না, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন অরিজিনেটেড from the lower esophagus or sometimes gastroesophageal junction. But many a times this upper stomach tumor can involve the upper body as well. So তাহলে আমরা বুঝলাম যে আমরা প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার কাকে বলবো, ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার কাকে বলবো। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি যেটা একটু আগেই বলছিলাম যে প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সারের ইনসিডেন্সটা কিন্তু ওয়েস্টে খুব বাড়ছে। আমরা যদিও এটা আমি খুব বইয়ের কথা, কিন্তু আসলে এটা সব জায়গায় বাড়ছে। আর ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড ইনসিডেন্স ডিক্লাইনিং স্টিডিলি। সো দিস ইজ ট্রু ফর আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল। কারণ হচ্ছে যে এখন আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে যতগুলো ক্যান্সার পেশেন্ট আমাদের ভর্তি আছে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ ভর্তি হতো লোয়ার স্টমাকের ক্যান্সার, এখন তার চেয়ে কম ভর্তি হচ্ছে এবং একই সঙ্গে আপার স্টমাকের ক্যান্সারগুলো বাড়ছে। আচ্ছা, এবারে দেখো এটা হলো মেইনলি ডিফিউজ টাইপ প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার। ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার মেইনলি ইন্টেস্টাইনাল টাইপ। মেল ফিমেল রেশিও আপার জিআই ক্যান্সার আপার গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু সমান, কিন্তু ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু আমরা মেল প্রিডমিনেন্স দেখতাম, কিন্তু হুইচ ইজ ট্রু, কারণ আমাদের হসপিটালে আমরা ম্যাক্সিমাম যে পেশেন্টগুলোকে ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে পাই তারা কিন্তু মোস্টলি মেল। দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে দ্য এজ ডিস্ট্রিবিউশন। তোমরা দেখো যে ইয়াঙ্গার এজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে আমরা স্টোমাক ক্যান্সারটাকে ধরা হইতো যে দিস ইজ এ ক্যান্সার অফ দ্য এল্ডারলি, ক্যান্সারের সাইটের সাথে সাথে ইয়াঙ্গার এজের পেশেন্টরা ইনভলভ হচ্ছে, ইয়াঙ্গার এজের পেশেন্টদের এটা বেশি হচ্ছে, and it is more aggressive. So more in developed countries, it's a question mark, we don't know actually, কারণ হচ্ছে আমরা আমাদের দেশে তো প্রচুর আপার স্টমাকের ক্যান্সার বা প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার পাচ্ছি। সো একটা ইস্যু হচ্ছে যে ইট ইজ অকারিং অ্যামাং ইয়াঙ্গার এজ পেশেন্টস, আরেকটা হচ্ছে দিস ইজ মোর অ্যাগ্রেসিভ। হ্যাঁ, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি লোয়ার ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড ইনসিডেন্স ডিক্লাইনিং। ওকে, আরেক এটা ইনক্রিজিং ফাইন, কিন্তু মর্টালিটি কিন্তু বেশি। গ্যাস্ট্রিক ক্যান্সারের মর্টালিটিটা আমরা দেখলাম যে 2018 গ্লোবাল ক্যানের যদি স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, ইট ইজ দ্য থার্ড মোস্ট কজ অফ ক্যান্সার রিলেটেড ডেথ। সেটার কারণটাই হলো যে যেহেতু এই প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার বাড়ছে, ইয়াঙ্গার এজের পেশেন্টদেরকে ইনভলভ করছে এবং দিস ইজ মোর অ্যাগ্রেসিভ। এই সমস্ত কারণে কিন্তু স্টোমাক ক্যান্সারের মর্টালিটিটা ইজ ভেরি হাই। It is more in developed countries, we are not sure. Not associated with H. pylori definitely. Distal gastric cancer কিন্তু H. pylori সাথে সম্পর্ক আছে। আরেকটা হচ্ছে this one is associated with GERD, gastroesophageal reflux disease। তোমরা সবাই একটু চিন্তা করো, আমাদের একটুখানি অ্যাসিডিটি হয় না, বুকে হার্টবার্ন হয় না, এইটা বা ডিসপেপসিয়া হয় না একটু ফ্যাটিক মিলের পরে, এরকম কিছু লোকজন খুবই কম আছে। সো আমরা এটাকে বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই রিফ্লাক্স ডিজিজের পরিমাণ কিন্তু এখন অনেক বেশি, এবং সেটাই যেহেতু এটার একটা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, সো এটা ইয়াঙ্গার এইজে কিন্তু
এই ক্যান্সারটা বাড়াচ্ছে। বাট ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার ইজ রিলেটেড টু অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, এবং সেই কারণে আমরা একটু আগেই দেখাচ্ছিলাম যে এইচ পাইলোরি অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস করে, এবং সেটার কারণেই কিন্তু ডিস্টাল গ্যাস্ট্রিক ক্যান্সার হয়। ওকে, এবারে আসো আমরা একটু অ্যানাটমিতে যাই। সো অ্যানাটমি, স্টোমাকের অ্যানাটমি তোমরা সবাই জানো, আমি জাস্ট একটু ছবিটা দেখাচ্ছি, এটা আসলে আমরা একটু আগেই ডিসকাস করছি, তারপরে আমরা আরেকটু দেখাই। সেটা হচ্ছে যে দিস গ্যাস্ট্রো ইসোফ্যাজিয়াল জাংশন, দেন কার্ডিয়া, এর এখানে যে জায়গাটা সেটাকে আমরা বলি ফান্ডাস, দেন বডি, অ্যান্ট্রাম অ্যান্ড পাইলোরাস। তোমরা এটা সবাই জানো, তারপর আমরা একটু মনে করে নিলাম। সো আমরা যদি স্টোমাকটাকে, এটা ফ্রাঙ্কেজ নিটারের বই থেকে নেয়া, সো নিটারের বইয়ের একটা ছবি, এবং এখানে নিটারের মতো তোমরা সবাই কিন্তু এই অ্যাটলাসটা সবসময় ফলো করবা। সো এইখানে তোমরা যদি এন্ডোস্কোপির ছবি দেখো বা এন্ডোস্কোপি করতে দেখে থাকো কখনো, তাহলে দেখবা যে আমরা যখন এন্ডোস্কোপি করার সময় আমরা ইসোফ্যাগাস থেকে স্টমাকে ঢুকি, আমরা কিন্তু আসলে একটা টিউবের মধ্যে দিয়ে যাই। সো আমরা ডেফিনেটলি স্টমাকের ডায়ামিটার অনেক বড়, স্টমাকে ঢুকলে এবং এই রুগোসিটি দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা স্টমাকে ঢুকেছি। বাট এখানে একটা জেড লাইন আছে, এই জেড লাইনটাই হচ্ছে কি দ্য জাংশন অফ দ্য গ্যাস্ট্রিক অ্যান্ড ইসোফ্যাজিয়াল মিউকোসা। এটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। সো এটার ভেতরটা তোমরা জানো যে অনেক গ্যাস্ট্রিক ফোল্ড বা রুগোসিটি থাকে, আমরা বলি রুগী। দিস ইজ দ্য কার্ডিয়াক অরিফিস, দিস ইজ দ্য পাইলোরাস, ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, অ্যান্ড এখানে একটা অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে। একটা জিনিস তোমরা সবাই এখানে খেয়াল করো যে ডিস্টাল পার্টে দের ইজ অ্যান অ্যানাটমিক্যাল স্ফিংটার, দ্যাট মিনস সেখানে একটা স্ফিংটার সত্যি সত্যি আছে, কিন্তু প্রক্সিমাল পার্টে কিন্তু কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার নাই। এখানে একটা তোমরা জানো যে এটা একটা ফিজিওলজিক্যাল একটা স্ফিংটারিক অ্যাকশন আছে, সেটা হচ্ছে গিয়ে ডায়াফ্রামের যে ইসোফ্যাজিয়াল যে একটা অরিফিস থাকে, সেখান দিয়ে যখন ইসোফেগাসটা বের হয়ে স্টমাকে মেশে, ওইখানে একটা ফিজিওলজিক্যাল স্ফিংটারের মতো কাজ করে। দ্যাট মিনস there is no anatomical স্ফিংটার, এখানে কিন্তু আসলে কোনো স্ফিংটার নাই। এই কারণেই কিন্তু তোমার এইখানকার কন্টেন্টটা এখানে যাইতে পারে, বিশেষ করে যদি ইফ দেয়ার ইজ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা আসলে আমাদের আজকের ডিসকাশনের অংশ না, সে কারণে আমরা আর ওইদিকে যাচ্ছি না। তো এটাও আরেকটা ফ্রাঙ্কেজ নিটারেরই ছবি, এবং এখানে অ্যানাটমির এটা রিলেশনগুলো দেখানো হয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোমাকের কাছে দেখো, এখানে কিন্তু তোমার লিভার আছে, গল ব্লাডার আছে, পিছনে কিডনি আছে, এইখানে হেপাটিক ফ্র্যাকচার অফ দ্য কোলন আছে, নিচে ট্রান্সভার্স কোলন আছে, এখানে স্প্লিনিক ফ্র্যাকচার স্প্লিন এবং ডায়াফ্রাম। তাহলে এই সবগুলো অর্গান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদের হয়তো আমরা যখন ট্রিটমেন্ট করব তখন আমরা আরো সুন্দর করে জানবো, সেটা হচ্ছে যে স্টমাকের ঠিক পেছনে এই জায়গাটাতে এরকম একটা জায়গাতে আসলে থাকে কি আমাদের একটা ইম্পর্টেন্ট অর্গান, যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস, সো এই প্যানক্রিয়াসটা থাকে, এবং এইটা আমাদের এই প্যানক্রিয়াসের সাথে টিউমারের রিলেশনটা, বিশেষ করে যেটা পাইলোরাসে এবং অ্যান্ট্রাল গ্রোথ যদি থাকে, সেই এখানে যদি একটা টিউমার থাকে, সেই টিউমারটা আসলে পোস্টেরিয়রলি প্যানক্রিয়াসকে ইনভলভ করলো কি করলো না, সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় থাকে ইন রিলেশন টু দ্য রেসেক্টিবিলিটি অফ দ্যাট টিউমার। সেটা আমরা যখন ডিসকাশনে যাব তখন আসবে, বাট অ্যানাটমির সময় তোমাদেরকে এই জিনিসটা আমি বলে রাখলাম। আর এই প্রত্যেকটা অর্গান তোমরা একটু দেখে রাখো, কারণ এই অর্গানগুলোর সাথে ডেফিনেটলি কিছু কিছু ইস্যু আমাদের এরপরে আসবে। এরপরে আর্টেরিয়াল সাপ্লাই, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে স্টমাকের ব্লাড সাপ্লাইটা, মেজর যে ব্লাড সাপ্লাই গুলো সেটা এখানে দেখানো হয়েছে। তোমরা জানো যে এখানে এটা মূলত সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই পায়, এবং সিলিয়াক ট্রাঙ্কের কোন কোন আর্টারি,
একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক হুইচ ইজ এ ডিরেক্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, তোমরা এটা সবাই জানো, এখান থেকে সাপ্লাই পায়। এটা স্প্লিনিক আর্টারি থেকে সাপ্লাই পায় কিভাবে? স্প্লিনিক আর্টারি থেকে সরাসরি না, স্প্লিনিক আর্টারির যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি যে ব্রাঞ্চগুলো আছে, শর্ট গ্যাস্ট্রিক ব্রাঞ্চ থেকে এটা সাপ্লাই পায়। এবং আরেকটা মেজর আর্টারি যেটা হলো সিলিয়াক ট্রাঙ্কের আরেকটা ব্রাঞ্চ কমন হেপাটিক, সেই কমন হেপাটিকের একটা ব্রাঞ্চ হচ্ছে রাইট গ্যাস্ট্রিক, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোডুওডেনাল। এই ব্রাঞ্চগুলো থেকে কিন্তু স্টোমাক সাপ্লাই পায়। তার মানে হচ্ছে স্টোমাকের একটা হাই আর্টেরিয়াল সাপ্লাই আছে, এবং যেটা সিলিয়াক ট্রাঙ্ক, যেটা হচ্ছে ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা বা ফার্স্ট ব্রাঞ্চ অ্যাকচুয়ালি অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সেখান থেকে আসে। এবং এখানে লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক এবং রাইট গ্যাস্ট্রিক হচ্ছে মূলত এটার যে লেসার কার্ভেচার আছে সেই কার্ভেচারকে, এই এরিয়াটাকে সাপ্লাই দেয়। সো দিস ইজ লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, এরা হচ্ছে লেসার কার্ভেচারকে সাপ্লাই দেয়। আর গ্রেটার কার্ভেচারকে সাপ্লাই দিচ্ছে মূলত গ্যাস্ট্রোডুওডেনাল, right gastroepiploic, which is a branch of actually gastroduodenal, then left gastroepiploic, which is a branch of splenic, and short gastric, which is also a branch of splenic. So a splenic vessel artery টা posteriorly যে, যদি আমি এভাবে আঁকি, এটা short gastric ভাগ হয় and left gastroepiploic এ ভাগ হয়ে যাচ্ছে, এবং right gastroepiploic and left gastroepiploic একটা এখানে আর্কের তৈরি করতেছে। ওকে, এবং একটু পরে আমরা যখন লিম্ফ্যাটিক সাপ্লাইয়ে যাব, তখন কিন্তু আমরা একইভাবে দেখব যে এই যে ভেসেলগুলোর নাম আমরা বললাম, প্রত্যেকটা ভেসেলের সাথেই কিন্তু লিম্ফ নোড থাকে, এবং এখানেও আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করেছি যে প্রত্যেকটা লিম্ফ নোড থাকে, এবং যখন এটা ট্রিটমেন্ট করতে হয়, যখন এটা র্যাডিক্যাল গ্যাস্ট্রেক্টমি অর্থাৎ স্টোমাকের র্যাডিক্যাল সার্জারি ক্যান্সারের জন্য বা কিউরেটিভ সার্জারি করা হয়, তখন কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইউ রিমুভ অল দ্য লিম্ফ্যাটিক lymph nodes and lymphatic vessels and basin. So যদি এটা আপার জিআই ক্যান্সার হয়, সো যদি আমরা টোটাল গ্যাস্ট্রেক্টমি করি তাহলে তখন কিন্তু সব এটা নিতে হবে। লোয়ার জিআই ক্যান্সার হলে আমরা যদি লোয়ার র্যাডিক্যাল গ্যাস্ট্রেক্টমি করি, তখন কিন্তু এখানকার প্রত্যেকটা আমরা যে আর্টারিটা বাঁধবো সেই আর্টারির নোডাল বেসিন কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র রিমুভাল অফ দ্য স্টোমাক ইজ নট অ্যাডিকুয়েট। সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা লিম্ফ নোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এগুলোকে যদি রিমুভ করা না যায় তাহলে কিন্তু স্টোমাকের সার্জারি কমপ্লিট হবে না। ভেনাস ড্রেনেজ, এখানে পোর্টাল ভেইন থেকে সাপ্লাই আসে, অ্যান্ড হচ্ছে সুপিরিয়র মেসেঞ্জারিক ভেইনের প্যানক্রিয়াটিকোডুওডেনাল ভেইন which is a part of branch of portal vein, এরা সাপ্লাই দেয়। লেফট গ্যাস্ট্রোমেন্টাল ভেইন, শর্ট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোমেন্টাল or gastroepiploic। লিম্ফ্যাটিক ড্রেনেজ, আমি একটু আগেই বলছিলাম যে লিম্ফ্যাটিক ড্রেনেজটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটার অ্যাকচুয়ালি আমরা 1 থেকে শুরু করে একদম প্রত্যেকটা লিম্ফ নোডের স্টেশন 1 2 3 4, এখানে আমি স্টেশন ওয়াইজ দেখাচ্ছি। এখানে ছবিটা দেখো যে এখানে প্রত্যেকটা সিলিয়াক নোডস, দিস ইজ সিলিয়াক আর্টারি, এখানে ব্রাঞ্চ, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম আছে। রাইট সুপ্রাপাইলোরিক, সাবপাইলোরিক, right gastromental, left gastromental or gastroepiploic, splenic, nodes around cardia, left gastric nodes। এই প্রত্যেকটা কিন্তু আলটিমেটলি অপারেশন সময় নেওয়া হয়। এটা হচ্ছে 1 2 3 4 A and 4B, then 5 6, এরপরে 8 7 8 9। So left gastric is 7, then hepatic 8, celiac 9, splenic 11,
স্প্রিং হাইলামে 10 এইভাবে করে তোমাদের আসলে এত কিছু হয়তো পরীক্ষার সময় আমি জানি না যে প্রত্যেকটা এরকম করে ধরবে কিনা, বাট যদি তোমরা এটা মনে রাখতে পারো অ্যাটলিস্ট অন্তত পক্ষে 12-13 পর্যন্ত যদি মনে রাখতে পারো দিস গুড। হ্যাঁ, তবে একটা জিনিস তোমরা সহজে মনে রাখতে পারো, আমার মনে হয় যে যেটা তোমাদের জন্য সহজ সেটা হচ্ছে একটা জিনিস দেখো যে 135 এটা হচ্ছে লেজার কার্ভেচারে সাপ্লাই দেয়, 246 এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। এইটুকু মনে রাখতে পারলে যে 135 হচ্ছে লেসার কার্ভেচারে, 246 হচ্ছে গ্রেটার কার্ভেচার, এইটুকু তোমরা সহজেই আমার মনে হয় মনে রাখতে পারবা। এখানে সিলিয়াক ট্রাঙ্কের যে 3টা মেজর আর্টারি আছে, লেফট গ্যাস্ট্রিক, স্প্লিনিক অ্যান্ড কমন হেপাটিক, এটা দেখানো হয়েছে। এবারে আসো স্টোমাকের লেয়ার্সটা। স্টোমাকে তোমরা জানো যে কয়টা লেয়ার থাকে? 4টা, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস অ্যান্ড সেরোসা। তো এখানে আমি পুরো হিস্টোলজিটা আসলে পড়াবো না, আমরা জাস্ট এখানে একটা জেনারেল আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পিটস থাকে, গ্ল্যান্ডস থাকে, দেন মাসকুলারিস মিউকোসা। সো মাসকুলারিস মিউকোসার পরে হচ্ছে ব্লাড ভেসেল থাকে সাবমিউকোসাতে, দেন মাসেল লেয়ার, তোমরা জানো যে মাসেল লেয়ার থাকে 3টা, অবলিক, সার্কুলার অ্যান্ড লংগিটিউডিনাল, দেন হচ্ছে সেরোসা, এবং তার বাইরে হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। এখানে হিস্টোলজি দেখানোর চেষ্টা করেছে, মিউকোসা, দেন মাসকুলারিস মিউকোসা কিন্তু মিউকোসার পার্ট, এটা মাথায় রাখতে হবে, দেন দ্য সাবমিউকোসা। নাও ক্লাসিফিকেশন অফ গ্যাস্ট্রিক টিউমার্স, আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, তো এর মধ্যে সুয়ার্স ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আপার বা প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্লাসিফিকেশন, এবং বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন আমরা যদি বলি সেটার ক্লাসিফিকেশন, এবং টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। এখানে ছবি দেওয়া আছে, তোমরা ছবি দেখলেই সহজে বুঝতে পারবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কিভাবে হচ্ছে। সো adenocarcinoma of the distal esophagus infiltrating gastroesophageal junction from above, এরকম যদি হয়, it is called type 1, Suarez type 1. Type 2 means adenocarcinoma of the real cardia or true gastroesophageal junction, এই যে জায়গাটা, এইটাকে আমরা বলছি Suarez 2, that means this one. And finally type 3 হচ্ছে subcardial gastric adenoma infiltrating gastric esophageal junction from above. So this one is type 3. আরেকভাবে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে যে আর্লি অ্যান্ড অ্যাডভান্সড। এইটা আসলে তোমার ট্রিটমেন্ট পার্সপেক্টিভ থেকে বা ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন একটা গ্যাস্ট্রিক ক্যান্সার কি আর্লি নাকি অ্যাডভান্সড। আর্লি ক্যান্সারের ক্ষেত্রে আসলে কিউরেটিভ সার্জারি করা যায়, অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কিউরেটিভ সার্জারিটা মোস্ট অফ দ্য কেসে করা যায় না, আমরা বলতাম আগে, এখন বলি, কারণ নিউ অ্যাডজুভেন্ট একটা ট্রিটমেন্ট এখন আমরা দেয়া হয়ে থাকে, যে which actually downstage the tumor. সো সেই ক্ষেত্রে আমরা T1A, T1B, NEN আমরা এটা বলেছি আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, and T2 and above advanced, বাট এখন কিন্তু আসলে এটা একটুখানি মডিফাই হয়ে গেছে। There are other classifications like Japanese classification, তোমরা সবাই জানো যে এটা তোমাদের বইতেও আছে, elevated, flat, depressed. So then Bowman classification, তোমরা এটাও বইতে আছে তোমাদের, বেলি লাভেও আছে, type 1, type 2, type 3 and type 4. These are for theoretical purpose. Polypoid, polypের মতো, fungating, ulcerated and diffusely infiltrative. Then comes to pathology. Pathology দুই ধরনের classification, WHO classification. So WHO classification actually on histologic appearance alone, and there is a Lawrence classification which actually incorporate histology and morphology.
সো WHO ক্লাসিফিকেশনটা আমরা যদি দেখি যে সেখানে এপিথেলিয়াল টিউমার আছে, দেন লিম্ফোমাস, এপিথেলিয়াল টিউমার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, কার্সিনয়েড, ম্যালিগন্যান্ট লিম্ফোমা, ম্যালটোমা, ম্যান্টেল সেল লিম্ফোমা, DLBCL, অ্যান্ড নন এপিথেলিয়াল টিউমারের মধ্যে লাইমায়োমা, সোয়ানোমা, গ্রানুলার সেল টিউমার, লয়মা সার্কোমা, জিস্ট অ্যান্ড কাপোসি সার্কোমা। এর মধ্যে আসলে তোমাদের যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি যেগুলো মনে রাখতে হবে, আমি থিওরি পড়ার জন্য তোমাদের এটা যে পরীক্ষা আসে যে হোয়াট ইজ দ্য রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন, এখানে যেভাবে আছে তোমরা ওভাবে লিখতে পারো, বাট তোমাদের আসলে সবচেয়ে বেশি যেই অকারেন্স বেশি, যেগুলোর ইনসিডেন্স বেশি, অ্যাডেনোকার্সিনোমা, লিম্ফোমা। লিম্ফোমার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। লিম্ফোমাটা তোমাদের গ্যাস্ট্রিক লিম্ফোমা কিন্তু খুব আনকমন না, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এইখানে নন এপিথেলিয়ালের মধ্যে তোমার জিস্টটা কিন্তু ভেরি কমন ফর স্টোমাক। দ্যাট মিনস জিস্ট অ্যাজ এ হোল স্টোমাকের জিস্ট খুব কমন না, ডেফিনেটলি অ্যাডেনোকার্সিনোমা সবচেয়ে বেশি হয়, কিন্তু সবগুলো জিস্টের মধ্যে আবার স্টোমাকের জিস্ট কিন্তু কমন, বাকিগুলো কিন্তু খুব, এগুলো ভেরি রেয়ার। সো এগুলো নিয়ে তোমাদের অনেক বেশি চিন্তা না করলে হবে। সো তোমরা যদি মনে রাখো অ্যাডেনোকার্সিনোমা, লিম্ফোমা অ্যান্ড জিস্ট, এই তিনটা জিনিস তোমাদেরকে স্টোমাক থেকে জানতেই হবে, ঠিক আছে? এবং তোমরা যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোমাদেরকে বলতে বলে যে যখন একটা স্টোমাক ক্যান্সার তুমি আসছে, তুমি যখন যদি গ্যাস্ট্রিক কার্সিনোমা বলো, একই সঙ্গে এটার অল্টারনেটিভ ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল তোমাদেরকে যদি বলতে বলা হয়, তোমরা বলতে পারো গ্যাস্ট্রিক লিম্ফোমা অ্যান্ড জিস্ট। ডেফিনেটলি সেটার সাথে তোমাকে লিম্ফোমা এবং জিস্টের কিছু স্পেশাল ফিচার থাকে, সেই ফিচারগুলো তোমাদেরকে জানতে হবে। So pathology, adenocarcinoma, tubular, papillary, mucinous, signet ring cell carcinoma, undifferentiated, these are all pathological variants. তার মধ্যে signet ring cell carcinoma is poor, very poor prognosis. এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, signet ring cell carcinoma টেস্টোমাকে হোক কিংবা কোলনের রেক্টামে হোক, এটা কিন্তু always culminates in poor prognosis. লরেন্স ক্লাসিফিকেশন তোমরা সবাই জানো, ইন্টেস্টাইনাল ডিফিউজ টাইপ। ইন্টেস্টাইনাল হচ্ছে এক্সোফাইটিক আলসারের গ্রোথ হয়, ডিস্টাল স্টোমাকে বেশি হয়। আমরা একটু আগে যখন ডিস্টাল এবং প্রক্সিমাল স্টোমাক ক্যান্সারগুলো পড়ছিলাম তখন দেখেছি, এবং এইচ পাইলোরির সাথে রিলেশন থাকে। এই টাইপটা ডিক্লাইনিং ওয়ার্ল্ড ওয়াইড, এবং ওল্ডার পেশেন্টে হয়, মেল প্রিডমিনেন্স, এগুলো আমরা সব ডিসকাস করেছি, বাট দিস হ্যাজ গট বেটার প্রগনোসিস। এইটা হচ্ছে একটা বিষয় যে ওইটা কিন্তু অপেক্ষাকৃত ভালো প্রগনোসিস। ইন্টেস্টাইনাল টাইপে কি হয়, আমরা বলেছিলাম যে এইচ পাইলোরির সাথে প্যাথোলজির রিলেশন আছে। আমি সবসময় প্যাথোলজিটা বেশি গুরুত্ব দেই এই কারণে যে তোমরা যদি ডিজিজটা কিভাবে তৈরি হলো, যে কোনো ডিজিজ, এনি ডিজিজ, ডিজিজটা কিভাবে তৈরি হলো, প্যাথোলজি অ্যান্ড প্যাথোজেনেসিস যদি তোমরা জানো, তাহলে ইট ইজ ভেরি, আই থিঙ্ক, ইজি টু ট্রিট দ্য পেশেন্ট। কারণ হচ্ছে যে এই জিনিসটা কি, রোগটা কি বা কিভাবে তৈরি হলো, এটা বুঝলে সেটা ট্রিটমেন্ট দেওয়াটা সহজ হয়। সো এটা আমরা দেখেছিলাম তোমাদেরকে আগে বলেছি, ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, then intestinal metaplasia, then dysplasia, carcinoma in situ, and then carcinoma. So intestinal টাইপের একটা স্লাইডের ছবি আমি জাস্ট দেখানোর জন্য দিয়েছি। তারপর হচ্ছে ডিফিউজ টাইপ। সো ডিফিউজ টাইপ কি হয়, মেইনলি এফেক্টস দ্য কার্ডিয়া, infiltrative lesions, no precancerous lesion, loss of CDH1 gene, discoesive cells that don't form glands, signet ring cell থাকে, younger age হয়, মেল ফিমেল সমান, worse prognosis. ডিফিউজ টাইপটা দেখতে এরকম হয়। সো তোমরা যদি এইখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে সেলগুলো কেমন হয়, সিগনেট রিং এরকম হয়, নিউক্লিয়াসটা একটা দিকে চলে যায়। তোমরা সিগনেট রিং সেল আমি বলছিলাম একটু আগে, সো এইটার প্যাটার্নটা যে দেখো, সিগনেট রিং মানে হচ্ছে এখানে এইটা যদি পুরা জিনিসটা হয়, দেখো এইটার নিউক্লিয়াসটা এক পাশে চলে গেছে আর সাইটোপ্লাজমটা এখানে আছে। সো এরকম যদি হয়, দেন এটা কি হয়েছে, এইটা একটা আংটির, যদি আমরা চিন্তা করি আংটির শেপ নিয়েছে, এই জন্য এটাকে সিগনেট রিং। দ্যাট মিনস নিউক্লিয়াসটা এক পাশে চলে গেছে, আংটি যেরকম থাকে, it takes a shape of a ring,
That's why it is called signet ring cell pattern. সো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা রোল আছে। তোমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ব্রেস্টের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এখন জানো যে আমরা ERPR, HER2, Ki-67 এগুলো টেস্ট করে থাকি। এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেনি ক্যান্সার্স নাওএডেজ, স্পেশালি ব্রেস্ট, সার্কোমা, এগুলোর ক্ষেত্রে আমরা ইনভেরিয়েবলি করি। কিন্তু ক্যান্সার, স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে এখন বলা হচ্ছে, কারণ প্রায় 12 to 27% পেশেন্টে HER2 নিউ অ্যাম্প্লিফিকেশন, যেটা আমরা ব্রেস্টের ক্ষেত্রে দেখি, সেটা এখানেও স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে যদি এটা পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে হারসেপ্টিন বা ট্রাস্টুজুম্যাব যেটার নাম, সেগুলো দিলে কিন্তু পেশেন্টের প্রগনোসিস ভালো হয়। সো মোর ইন ইন্টেস্টাইনাল টাইপ দ্যান ডিফিউজ টাইপ, ট্রাস্টুজুম্যাব আমি যেটা বলছিলাম সেটা কাজ করে এটার ক্ষেত্রে। তোমরা জাস্ট শুধু এইটুকু জানলেই হবে যে এখানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা রোল আছে এবং HER2 নিউ অ্যাম্প্লিফিকেশন যে স্টোমাক ক্যান্সারে হয়, এইটুকু তোমরা জানতে হবে, দ্যাটস অল। কারণ এটা সব ধরনের সব পেশেন্টে থাকে না, বাট এটা যদি কোনো পেশেন্টে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তাকে স্পেসিফিক টার্গেটেড থেরাপি, যেটাকে আমরা বলি ট্রাস্টুজুম্যাব, সেটা দেওয়া সম্ভব। তোমাদের জন্য এইটুকু জানলেই হবে। আমি এখানে যা বলছি এগুলো এত ডিটেল তোমাদের জানার দরকার নেই, শুধু এইটুকু জানবো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা যায়, আমরা কি করি, HER2 নিয়ে করি, দ্যাটস অল। সো ক্লিনিক্যাল ফিচার্স, এখন আমরা তোমাদের যেটা সবসময় তোমরা শুনতে চাও সেটা। সো ক্লিনিক্যাল ফিচার আসলে সবসময় এটা মাথায় রাখতে হবে, এখানে আমি লিখেছি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ক্লিনিক্যাল ফিচার অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য লোকেশন অফ দ্য টিউমার। তার মানে হচ্ছে এটা যদি আপার স্টমাকে হয়, প্রক্সিমাল স্টমাকে হয়, তাহলে যে ধরনের ফিচার দিবে, ডিজিটাল স্টমাকে হলে একই ধরনের ফিচার দিবে না, এটা তোমরা সহজেই বুঝতে পারতেছো। তাহলে কি ধরনের ফিচার দিবে, আমি একটা যদি আবার আমি প্রক্সিমাল স্টমাকের ছবিতে যাই, সো ধরো এটা একটা স্টমাক না, তো স্টমাকের এখানে যদি একটা টিউমার হয়, তাহলে তোমরা যদি সাপোজ এরকম একটা জায়গায় একটা টিউমার হলো, তাহলে সেটা কি ধরনের ফিচার দিবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? যেহেতু আমাদের এই ক্লাসটা আসলে সর্ট অফ ওয়ান ওয়ে, সো আমি তোমাদেরকে ফিডব্যাক নিতে পারি না, বা তোমরা কি ভাবছো এটা বুঝতে পারি না। সো আমি আসলে হয়তো ইউটিউবে তোমরা যেরকম ভিডিও দেখো সেরকম ভাবে তোমাদেরকে আমি বলছি, তোমরা শুনে যাচ্ছ। বাট দেখো যে এই জায়গাটায় যদি একটা টিউমার হয়, তোমরা জানো যে খাবারটা, এটা দিস ইজ এ ফুড পাইপ, স্টমাক ইজ নাথিং বাট এ ফুড পাইপ। এর কাজ হচ্ছে খাবারটাকে ওরাল ক্যাভিটি থেকে তোমার স্টমাক পর্যন্ত পৌঁছে দেয়, সিম্পল, ওর আর কোনো কাজ নেই। ওখানে ইসোফ্যাগাসের মধ্যে কিন্তু কোনো ডাইজেশনের কোনো পার্ট নাই। তাহলে যদি তাই হয়, ইট ইজ এ ফুড পাইপ, তাহলে এটার কাজ হচ্ছে পেরিস্টালসিসের মাধ্যমে it transmits the food bolus towards stomach। তাহলে এইখানে যদি একটা টিউমার হয়, তাহলে সহজ যেই জিনিসটা নিয়ে তোমার কাছে আসবে সেটা হচ্ছে ডিসফ্যাজিয়া। তার খেতে প্রবলেম হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে, গিলতে সমস্যা হচ্ছে। সো সবসময় একটা পেশেন্টের খেতে যদি সমস্যা হয়, তাকে ফার্স্টে জিজ্ঞেস করতে হবে যে আপনার খেতে কি ধরনের সমস্যা, কারণ রুগীরা অনেক সময় অ্যানোরেক্সিয়া, অর্থাৎ তার খেতে রুচি হচ্ছে না, এইটাকে কিন্তু ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং বা ডিসফ্যাজিয়ার সাথে কিন্তু মিলায় ফেলে। সেটাকে ভেরি ক্লিয়ারলি রোগীর সাথে কথা বলতে হবে যে আপনার আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, আপনার কি গিলতে সমস্যা হচ্ছে না আপনার খেতে ইচ্ছা করে না, ঠিক আছে? সো খুব স্বাভাবিক যে এটা যদি ইনিশিয়ালি যেটা হবে, তার টিউমারটা যখন ছোট থাকবে, ফুল অক্লুশন যদি না হয়, সে খেতে পারবে, কিন্তু তার মনে হবে, সে এরকম হাত দিয়ে দেখাবে যে আমার বুকের কাছে এই জায়গাটাতে কোথাও এক জায়গায় বেঁধে যাচ্ছে, সে এরকম হাত দিয়ে দেখাবে যে আমার কাছে গিলতে গেলে মনে হয় যেন বুকে কোথাও বেঁধে যায়। আচ্ছা, টিউমারটা যখন আরো বড় হলো, প্রায় অক্লুড করে ফেললো, তখন তার যেটা হবে, আগে সে বলতো যে আগে আমি একটু খাবার যদি না যাই তো আমি একটু পানি দিয়ে গিলতাম, চলে যেত। কিন্তু এখন যেটা হচ্ছে, আমি পানি খেলেও আর যাচ্ছে না, বা সলিড খাবার তো যাই না, আগে লিকুইড যাও খেতে পারতাম, এখন লিকুইডও খুব যায় না এবং বমি হয়ে যায়। কেন বমি হয়ে যায়? কারণ হচ্ছে যে তার যখন এটা প্রায় অক্লুড হয়ে যাবে, আমি বলেছি প্রায় অক্লুড, মানে টোটাল অক্লুশন না,
সো তার কিছু কিছু ফ্লুইড আসলে এখানে জমা থাকবে এবং আস্তে আস্তে এটা নিচে নামতে পারবে কিছু কিছু, কিন্তু সলিড একদম পারবে না। সো সে যখন খাবারটা খাবে, খাবারটা এখানে জমা হয়ে যাবে। এবং তোমরা জানো যে ইসোফ্যাগাস তো অনেক স্পেশাস কোনো জায়গা না, এটা দিস ইজ জাস্ট এ সিম্পল মাস্কুলার টিউব। সো এবং এটার চারদিকে কিন্তু বিভিন্ন ধরনের অর্গান আছে, সো এটা কিন্তু চাইলেই বড় হইতে পারে না। সো তার মানে হচ্ছে যে তাদের এই খাবারটা জমে যাবে এবং তাদের তখন ভমিটিং রিফ্লেক্স আসবে, ভমিটিং হয়ে যাবে। সো ইনিশিয়ালি পেশেন্টটা বলবে আমার খেতে সমস্যা হচ্ছে, তারপরে প্রথমে ছিল সলিডে, দেন লিকুইডে, এবং এরপর যেটা হবে তার বমি শুরু হয়ে যাবে। সো এইটা হচ্ছে ফিচার। এখন যদি আমরা অল্টারনেটিভলি ডিস্টাল স্টমাকের ক্ষেত্রে আসি, সো তার ধরো এরকম একটা জায়গায় একটা টিউমার হলো, সেই ক্ষেত্রে তার কি হবে কাহিনীটা তোমরা কিন্তু এই একইভাবে, তো আমি কিন্তু একটা লং কেসের পার্সপেক্টিভে তোমাদেরকে গল্পটা বলার চেষ্টা করতেছি যে এই পেশেন্টটা যদি লং কেসে তোমার কাছে আসে, সে গল্পটা কিভাবে বলবে এবং তুমি আসলে কিভাবে সেখান থেকে এলিসিট করবা যে তার সমস্যাটা আসলে কোন জায়গায়। লং একটা পেশেন্টের যদি ডিস্টাল স্টোমাকে টিউমার থাকে, সে কিন্তু উল্টা উল্টা গল্প বলবে, সে কিন্তু বলবে না তার খেতে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে তার কিন্তু এই জায়গাটাতে কিছু নাই, তার এই জায়গাটা ক্লিয়ার। তার মানে হচ্ছে যে তার খাবারটা আসতে কোনো সমস্যা হচ্ছে না, খাবারটা সুন্দর এই পর্যন্ত এখানে চলে আসতেছে। এখানে স্টমাকের একটা কাজ হচ্ছে স্টোরেজ, সো স্টোরও হচ্ছে, সো সে খেতে পারছে, কিন্তু তার তো আস্তে আস্তে এখানে ব্লক হয়ে যাচ্ছে। সো খাবারটা একটা হচ্ছে খাবারটা আস্তে আস্তে পাস হবে, তার মানে কি হবে, তার একটা খাবার পরই তার একটা অ্যাবডোমিনাল ফুলনেস তৈরি হবে, সে বলবে যে আমার পেটটা মনে হতো ফেপে থাকে। আর একটা জিনিস হচ্ছে আমি একটু আগেই বলেছিলাম যে ডিস্টাল স্টমাকের টাইপ ইন্টেস্টাইনাল টাইপের ক্যান্সার হয়, এইচ পাইলোর রিলেশন থাকে, পেশেন্টের দেখা যায় যে অনেকদিন ধরে অ্যাসিডিটির প্রবলেম থাকে, গ্যাস্ট্রাইটিস থাকে। সো সে কিন্তু অনেক ক্ষেত্রে ডিফারেন্সিয়েটও করতে পারবে না, কারণ সে তার আগে থেকেই একটু ডিসপেপটিক সিমটম, তার একটুখানি অ্যাবডোমিনাল ফুলনেস, এগুলা কিন্তু একটু বেলচিং, এগুলা কিন্তু আগে থেকেই ছিল। সো যখন এখানে আস্তে আস্তে ম্যালিগনেন্সি ট্রান্সফার হলো, তখন তার দেখা যাবে যে খাবারটা পাস হতে দেরি হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে আউটলেটটা সেটা ছোট হয়ে আসছে। তখন সে বলবে যে আমি সারাদিন খাই, কোন সমস্যা হয় না, ভালোই থাকি, একটু মনে হয় যে একটু পেটটা ভারী ভারী লাগে, রাতের বা বিকালের দিকে আর দেখা যায় যে পেটটা ভরে গেছে এবং তখন আর ভালো খুব অস্বস্তি হয় এবং আমি যে বমি করি। বমিটা কিভাবে করে? ইনডিউসড ভমিটিং, গলায় হাত দিয়ে বমি করে, কারণ তার তো আর সহ্য হয় না, কারণ খাবারটা পাস হচ্ছে না। সো ইনডিউসড ভমিটিংটা আসলে আউটলেট অবস্ট্রাকশন যদি হয়ে যায়, ইটস দ্যাট মিনস কমপ্লিট ব্লক, আর যাচ্ছে না, তখন হচ্ছে সে এরকম সিচুয়েশন হয়, কারণ কিছুই পাস করে না, তখন তার পেটটা ফুলে যায় এবং তখন সে ইনডিউসড ভমিটিং করে। সো এই জিনিসগুলো আমরা বললাম কারণ হচ্ছে যে প্রক্সিমাল স্টমাকের ক্যান্সার এক ধরনের গল্প নিয়ে আসবে, ডিস্টাল স্টমাকের ক্যান্সার আরেক ধরনের গল্প নিয়ে আসবে, এবং এটা বোঝাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি যেভাবে বললাম এভাবেই পেশেন্টকে কিন্তু তোমার কোয়ারি করতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং। সো আমি এখানে বলেছি প্রক্সিমাল স্টোমাক ডিসফ্যাজিয়া নিয়ে আসবে, ডিফিউজ ইনফিল্টিভ লিশন প্রডিউস আর্লি স্যাটাইটি, তার অল্প একটু খেলেই মনে হবে যে খাওয়া হয়ে গেছে, আউটলেট অবস্ট্রাকশন যদি ডিসচার্জ স্টোমাকে থাকে, আর কিছু ট্রুজো সাইন, ব্লুমার শেল, ফারকাউস নোট, যেটাকে আমরা ট্রয়জিয়ার সাইন, এটা কিন্তু একটা হচ্ছে ট্রুসো, আরেকটা হচ্ছে ট্রয়জিয়ার্স। সো দুইটার উচ্চারণ দুইটা ডিফারেন্ট। সো তোমার ব্লুমার শেলফ মানে কি পেলভিক যে শেলফ, অর্থাৎ এটা যখন স্টোমাকের ক্যান্সার হবে এবং এটা যদি তোমার T3 T4 টিউমার হয়, যখন এটা পেরিটোনিয়াল সারফেসে চলে আসবে তখন শেডিং হবে সেল, এবং সেটা যে কোথায় পড়বে, তোমার ফিমেলের ক্ষেত্রে রেক্টো ইউট্রাইন পাউচ, বা যেটাকে আমরা পাউচ অফ ডগলাস বলি, আর ছেলেদের ক্ষেত্রে রেক্টো ভ্যাসিকল পাউচ। এবং তুমি যখন ডিআরই করবা তখন হাত দিয়ে দেখবা যে তোমার হাতে এই পেলভিক শেলফ অফ লিম্ফ নোডকে পাওয়া যায়। বার্কহাউস নোড হচ্ছে লেফট সুপ্রাক্লেভিকুলার যে নেক গ্ল্যান্ড আছে সেটা এনলার্জড হলে আমরা এটাকে বলি, আর সিস্টার মেরি জোসেফ নডিউল হচ্ছে দিস ওয়ান। সো যদি
স্টোমাক ক্যান্সার, এখানে আম্বিলিকাল যে লিগামেন্ট আছে সেই লিগামেন্টের উপরে জমা হয়, তখন এখানে প্রথমে শেডিং হয়, তারপরে এটা আম্বিলিকাসকে ইনভলভ করে। পেশেন্ট এরকম, এটা ওভারিয়ান ক্যান্সারও আসতে পারে, কিংবা কোলোনিক ক্যান্সারও আসতে পারে। স্টোমাক ক্যান্সারে খুবই কম। এখন তারপরেই যেটা স্টোমাকের বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা যখন ফার্স্ট হিস্ট্রি নেই হচ্ছে যে ক্যান্সার ইটসেলফ, সেটা কি কি সিমটম প্রডিউস করতেছে, এরপরেই আমরা খোঁজার চেষ্টা করি যে তার ফিচার্স অফ স্প্রেড কি কি আছে, অর্থাৎ এটা কি ওই জায়গাতে আছে নাকি তার কিছু লোকাল ইনভেশন হলো অর মেটাস্টেস হলো। সো তোমরা নিশ্চয়ই ইনভেশন এবং মেটাস্টেসের ডিফারেন্সটা জানো। ইনভেশন মানে হচ্ছে টিউমারটা তার অ্যাডজেসেন্ট যে অর্গান আছে চারদিকে, আমি একটু আগে তোমাদেরকে শুরুর দিকে যে ছবিটা দেখাইছিলাম যে প্যানক্রিয়াস, লিভারের গ্যাস্ট্রোহেপাটিক লিগামেন্ট, দেন হচ্ছে ট্রান্সভার্স কোলন, হেপাটিক ফ্র্যাকচার, এগুলোতে আশেপাশে যে অর্গানগুলো আছে সেগুলোতে কিরকম ভাবে ইনভেড করলো কি করলো না। আরেকটা হচ্ছে হেমাটোজেনাস স্প্রেড। সো রুটস অফ স্প্রেডটা বোঝার দরকার যে গ্যাস্ট্রিক ক্যান্সার স্প্রেড করতে পারে, অ্যাডজেসেন্ট অর্গান ইনভেশন করতে পারে, হেমাটোজেনাস স্প্রেড হতে পারে। এবং হেমাটোজেনাস স্প্রেড কোথায় কোথায় হয়? হেমাটোজেনাস স্প্রেড হয় টু দ্য লিভার, হেমাটোজেনাস স্প্রেড হয় টু লাংস, ব্রেইন, বোনস অ্যান্ড আরো অনেক জায়গাতে, অ্যাটিপিক্যাল জায়গা। তারপরে কোথায় হতে পারে? সো তোমাকে পেশেন্টকে যখনই তুমি একটা ক্যান্সার মনে হচ্ছে তোমার ক্যান্সার, তখন তাকে জিজ্ঞেস করতে হবে তার যে ওয়েট লস আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে। লং কেসের ক্ষেত্রে ডেফিনেটলি এই ইস্যুগুলো খুবই ইম্পর্টেন্ট, যে তার আর কোথাও গেল কিনা, এবং তার টিউমারটা অ্যানোরেক্সিয়া, তোমরা জানো যে অ্যানোরেক্সিয়া, অ্যাস্থেনিয়া, তারপরে ওয়েট লস, এগুলো ইনিশিয়ালি প্রেজেন্ট করে। আউটলেট অবস্ট্রাকশন সব ক্ষেত্রেই যে হবে তা কিন্তু না। সো এগুলো জিজ্ঞেস করতে হবে। দেন জিজ্ঞেস করতে হবে স্প্রেডের কোনো সে ফিচার দিচ্ছে কিনা। তার যদি লিভারে স্প্রেড হয় তাহলে কি হবে? জন্ডিস হবে। তার যদি লাঙে স্প্রেড হয় তাহলে কি হবে? তার কাফ হবে, হিমোপ্টাইসিস হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে। তার যদি বোনসে হয় তাহলে বোন পেইন হবে। তার যদি ব্রেইনে হয় তাহলে তার আনকনসিয়াসনেস হতে পারে, হেডেক হতে পারে, স্পেস অকুপাইং লেশন যে ব্রেইনে, সেগুলোর যে ধরনের ফিচার হয় সেগুলো আসতে পারে। দেন পেরিটোনিয়াল সিডলিং, যেটা আমি বলেছি, ক্রুকেনবার্গ টিউমার বা গ্লুমার শেলফ, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। লিমফ্যাটিক স্প্রেড হলে ভার্কাস নোড, আইরিশ নোড, এগুলো হতে পারে। আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই থাকি। আমরা আগামী দিন টিএনএম স্টেজিং অ্যান্ড এটার ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট নিয়ে ডিসকাস করব। আমার মনে হয় আজকে অনেকক্ষণ পড়া হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য। আমরা নেক্সট উইকে আবার সেম টাইমে এটা কন্টিনিউ করবো আশা করি। থ্যাংক ইউ। Okay, assalamualaikum. Okay.